আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে দেশে নির্বাচন আলোচনা হচ্ছে এবং নির্বাচনে কোনো জোট হবে কিনা এটা নিয়ে আলোচনা হচ্ছে। হলে কে কোন জোটে যাবে সেটাও কথা হচ্ছে। আবার এনসিপি যারা এতদিন সরকারের খুবই অনুগত ছিল, তারাও দেখছি যেন কেমন মেরুদণ্ড সোজা করে সরকারের সমালোচনা করছে। কিন্তু এত আলোচনার মধ্যে দুটো বিষয় অনেকে হয় বোঝেন না, অথবা বুঝলেও আংশিক বুঝেন, অথবা মানে আপনি খণ্ড খণ্ড ভাবে বুঝেন। কিন্তু এই নির্বাচনে এই দুটো বিষয় গুরুত্বপূর্ণ এবং কিছুটা নতুন। সেই বিষয়টা হলো পিআর পদ্ধতিতে নির্বাচন এবং নির্বাচনে না ভোট থাকা। এখন এই না ভোট জিনিসটা কি, সারা দুনিয়ায় না ভোট কিভাবে কাজ করে, এবং আমাদের এখানে যে না ভোটটা হচ্ছে সেটা কেমন না ভোট, সারা দুনিয়ায় যেভাবে কাজ করে সেভাবে না ভোট, নাকি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা নির্বাচন অংশ নিচ্ছে রাজনৈতিক দলগুলো তাদের পছন্দের না ভোট। এই প্রশ্নটা আসছে। তেমনি আসছে যে পিআর পদ্ধতি নিয়ে আমাদের এখানে পলিটিক্যাল পার্টিগুলো কি ভাবছে। কেউ কেউ হুমকি দিচ্ছে যে পিআর পদ্ধতি না হলে তারা নির্বাচনে যাবে না। এই জন্য নতুন বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব, এবং এই আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন সাংবাদিক ও কলামিস্ট জনাব আমিন আল রশিদ। জনাব আমিন আল রশিদ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জি কমল ভাই, ধন্যবাদ আপনাকে। আমরা এই দুটো বিষয় নিয়ে আলাপ করব, কিন্তু তার আগে আমি প্রথমে পিয়ার পদ্ধতিটা পরে আলাপ করি, আগে না ভোটটা আলোচনা করি। আমাদের দেশে তো একসময় না ভোট ছিল, 2008-এর নির্বাচনে তো আমরা না ভোটের দেখেছিলাম। পরে না ভোটটা ফেলে দেওয়া হলো। আপনি একটু সব মিলিয়ে যদি বলতেন যে না ভোটটা এলোই বা কেন, ফেলেই বা দেওয়া হলো কেন, এখনই বা আবার কিভাবে এলো, এটা কি আগের মতো করে এলো নাকি অন্যভাবে এলো, এবং সারা দুনিয়াতে না ভোটের আসলে মানে অস্তিত্বটা কেমন? জি কমল ভাই, অনেক ধন্যবাদ। অনেকগুলো প্রশ্ন, আমি একটা একটা বলি। 2008 সালের 29শে ডিসেম্বরের নির্বাচনে আমরা প্রথম না ভোটটা দেখি, এবং তখন ওই নির্বাচনের আগে নির্বাচনের যে আইন, মানে গণপ্রতিনিধিত্ব আদেশ, যেটাকে আমরা সংক্ষেপে আরপিও বলি, আরপিওর একটি ধারা 31-এর 5 সম্ভবত, এই ধারাটি সংশোধন করে একটি নতুন উপধারা যুক্ত করা হয়, এবং সেখানে লেখা হয় যে মার্কা থাকবে, বিভিন্ন দলের প্রার্থীর মার্কা থাকবে, তার সঙ্গে একটা ঘর থাকবে যেখানে নো থাকবে, অর্থাৎ প্রার্থী চাইলে উপরের কাউকেই নয়, এরকম একটি অবস্থান নিয়ে ওই না চিহ্নিত ঘরে উনি টিক দেবেন। এই বিধানটি করা হয় এটিএম শামসুল হুদা, ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, সোহুল হোসাইন, এই তিনজন যখন নির্বাচন কমিশন চালাতে, এবং সেই তিনজনের একজন কিন্তু এখন আবার এই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন। এবং আমার যদ্দূর মনে পড়ে, ওই সময় আমি তো নির্বাচন কমিশন বিট কভার করতাম রিপোর্টার হিসেবে। সম্ভবত এই না ভোটের বিধানটি আরপিওতে যুক্ত করার প্রস্তাবটা এই সাখাওয়াত হোসেন সাহেবই দিয়েছিলেন। এবং তখন কিন্তু বিশ্বের গোটা দশেক দেশে সম্ভবত এই না ভোটটা ছিল, রাশিয়া, ফ্রান্স, গ্রিস, এরকম কয়েকটা দেশে, ইভেন ইউক্রেন, যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ হচ্ছে, ইউক্রেন এবং রাশিয়া দুই দেশেই এই না ভোটের বিধানটা আছে। তখন পর্যন্ত কিন্তু আমাদের প্রতিবেশী দেশ ভারতেও এই বিধানটা ছিল না। তো তখন যেই যুক্তিতে, আমার মনে আছে, আমি ওই সময় যেহেতু ইলেকশন কমিশন কভার করতাম, এই না ভোট মানে যুক্ত করা নিয়ে তখন ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল নির্বাচন কমিশন। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এটার তীব্র প্রতিবাদ এসেছিল। তখন কিন্তু সেই প্রতিবাদের মধ্যেও, যেহেতু তখন একটা অন্তর্বর্তী সরকার ছিল, মানে কেয়ারটেকার সরকার ছিল, সেটা আবার সেনাবাহিনী নিয়ন্ত্রিত ছিল, অর্থাৎ সরকারের মেরুদণ্ডটা বেশ শক্ত ছিল, যে কারণে রাষ্ট্রপতির অধ্যাদেশের মধ্য দিয়ে এই আরপিওটা সংশোধন করা হয় এবং না ভোটের বিধানটি ব্যালট পেপারে যুক্ত করা হয়। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো, বাংলাদেশের যখন ওই একবারই তো না ভোট হলো, প্রথমবারে নির্বাচনেই সারা বাংলাদেশে যে ভোট পড়েছিল তার 0.55% না ভোট পড়েছিল, অর্থাৎ সংখ্যাটা হচ্ছে 3,81,924 ভোট। এবং নির্বাচন অনেক কমিশনের যে ভোট। রিপোর্ট, অনেক ভোট, নির্বাচন কমিশনের যে প্রতিবেদন 2008-এর নির্বাচন বিষয়ে, সেই প্রতিবেদনে আমি যেটা দেখছি যে 38টা দল ওই ইলেকশনে অংশগ্রহণ করে, তার মধ্যে মাত্র 6টা দল এই যে না ভোটের চেয়ে বেশি ভোট পেয়েছিল, অর্থাৎ আচ্ছা। বিএনপি, জামাত, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সরি ওয়ার্কার্স পার্টি না, জাসদ, এই 6টা দলের বাইরে বাকি সবার ভোট ছিল 0.55%-এর কম, অর্থাৎ না ভোটের চেয়েও কম। তাহলে অবস্থাটা বোঝে না। এবং ওই সময়ে উম, এটা আহ, তো এটা তো এই সমস্ত খুচরা পলিটিক্যাল পার্টির জন্য একটা বড় ধরনের বেজ্জতি। আমি তাদের তো সেটাই বলছি যে সুইসাইড। কেন 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 আওয়ামী লীগ সরকার এসেই
বিধানটি বাতিল করলো, আপনার আপনার মনে থাকবে যে এটি কিন্তু আওয়ামী লীগ সরাসরি নিজে বাতিল করে নাই। এটা সম্ভবত একটা রিট হয়েছিল বা হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে এই বিধানটি বাতিল করা হয়। এবং এটা করার কারণই ছিল এই, আপনি যে শব্দটি বললেন বেইজ্জতি, এই না ভোট যত বেশি পড়ে রাজনৈতিক দলগুলোর জন্য একটা থ্রেট তৈরি হয়। মনে করেন একটা আসনে 10 জন প্রার্থী, সব হেভিওয়েট প্রার্থী, এর মধ্যে কোনো কারণে সেই আসনে প্রথম 1-2 জন প্রার্থীর বাইরে বাকি সবার ভোট না ভোটের চেয়ে কম পড়লো, তাহলে এই যে সকল্ড অনেক বড় বড় পার্টির প্রার্থীও যদি না ভোটের চেয়ে কম ভোট পান, তাহলে হলো কি যে জনগণের যে আস্থা তাদের উপরে নাই, জনগণ যে তাদেরকে পছন্দ করছে না, এইটা প্রমাণিত হয়। এবং আচ্ছা, এখানে পলিটিশিয়ানদের একটা সবচেয়ে কথা, বড়। একটা কথা, এটা আমি জাস্ট একটু মানে আপনাকে একটু জিনিসটা একটু জি, তরল একটা প্রশ্ন করি। জি। তরল প্রশ্নটা এরকম যে এমনও তাহলে হতে পারতো, তারপরে এরকম আমি তো মনে করি এরকম হওয়া উচিত যে 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 লোকগুলো না ভোটের চেয়ে কম ভোট পাবে তাদের তাদের জামানত আগামী বাজেয়াপ্ত হয়ে যাবে। জামানত আচ্ছা, বাজার না, পরবর্তী জামানত বাজার নির্বাচনে। তো অটোমেটিক হবে। আগামী আচ্ছা। কমপক্ষে দুটো নির্বাচনে তারা প্রার্থী হতে পারবে না, কারণ তারা প্রার্থী হওয়ার অযোগ্য। এরকম এইটা তাহলে করা আমি, উচিত আমি মনে করি। হ্যাঁ, হ্যাঁ, এটা করা উচিত হয়তো, কিন্তু আবার হয়তো ডেমোক্রেটিক হবে না, কারণ আমাদের সংবিধানে তো আবার বলে দেওয়া আছে যে ধরেন বহুদিনের যে ডিবেট, যে একজন মেম্বার অফ পার্লামেন্ট হবেন যিনি আইন প্রণয়ন করবেন, তার কোনো শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নাই, অশিক্ষিত লোকজন মেম্বার অফ পার্লামেন্ট হয়ে যাচ্ছে। তো আমরা এটা নিয়ে কথা বলেছি বিভিন্ন সময় যে কেন একজন এমপির মিনিমাম শিক্ষাগত যোগ্যতার একটা বিধান থাকবে না। তো তখন বলা হলো যে না, এটা তাহলে তার সাংবিধানিক যে অধিকার সেটা লঙ্ঘন করা হয়, সেটা অন্য আলোচনা। তো ধরেন পলিটিক্যাল পার্টিগুলো ভয় পায় যদি কখনো এরকম হয় যে মেজরিটি ভোট হয়ে গেল না ভোট, তাহলে তো প্রমাণ হলো যে ওই আসনে সমস্ত মানুষ, মানে অধিকাংশ মানুষ সকল পার্টির সকল প্রার্থীর বিরুদ্ধে। এটা একটা আক্ষরিক অর্থেই বেইজ্জতি। এই বেইজ্জতি হওয়ার ভয়ে আওয়ামী লীগ সরকার এসে বিধানটি বাতিল করলো। এবং আমার পরিষ্কার মনে আছে ওই সময়ে 13 সালে সম্ভবত তৎকালীন সিইসি এটিএম শামসুল হুদা, আমরা সাংবাদিকদের প্রশ্ন করেছিলাম বিষয়টি, তিনি তখন বলেছিলেন যে সরকার কি যে আদালত এই না ভোটের বিধান বাতিল করার আদেশ দিয়েছেন, কিন্তু আমরা চাইবো না ভোটটা থাকুক, আমরা সরকারকে এ বিষয়ে জোর সুপারিশ করব। কিন্তু তারপরে আর এটা হয় নাই। এরপরে তো টানা 3 মেয়াদ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, ফলে এই বিধানটি আর আসার সুযোগ ছিল না। এখন এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসবার পরে আপনি জানেন যে 11টা কমিশন হয়েছে, সংস্কার কমিশন। তার মধ্যে যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, তাদের অনেকগুলো সুপারিশ, শতাধিক সুপারিশ, তার মধ্যে একটা সুপারিশ কিন্তু এই যে এককভাবে যাতে কেউ জয়ী হয়ে আসতে না পারেন। আপনার মনে থাকবে 2014 ইলেকশনে 153 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে এসেছিলেন। তখন প্রশ্ন উঠেছিল যে এইটা কোনো বিধান হতে পারে না যে একজন একটা আসনে একাধিক প্রার্থী থাকবেন আর তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে আসবেন। এটা হতে পারে না, 20 কোটি মানুষের দেশে প্রার্থী থাকবে না কারো। তখন সংস্কার কমিশনের যে সুপারিশ, যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া ঠেকাতে তারা না ভোটের বিধান যুক্ত করার সুপারিশ করলেন। মজার ব্যাপার হলো 8 সালে যে যেরকম বিধানটা ছিল, যে সমস্ত আসনে ছিল, অর্থাৎ সারা বাংলাদেশের 300 আসনেই সকল ব্যালট পেপারে একই রকমের ছাপা ছিল, একটা ঘর ছিল যে আপনি না ভোট দিবেন। কিন্তু এখন যে ইলেকশন কমিশন গত 11 তারিখে যে ব্রিফটা করলো, সেখানে তারা বলছে যে যেসব আসনে একজন প্রার্থী থাকবেন, অর্থাৎ একাধিক প্রার্থী নাই, সেখানেই শুধু এই না ভোটটা থাকবে। এইটা একটা আমার কাছে হাস্যকর বিধান মনে হয়, যে না ভোটটা আসলে থাকতে হবে সব জায়গায়, সমস্ত আসনের সমস্ত ব্যালট পেপারে থাকতে হবে। কারণ আমার আসনে 5 জন প্রার্থী থাকলে আমার তো কাউকে পছন্দ নাই হতে পারে। এবং আগামী ইলেকশনে যদি আওয়ামী লীগ মানে ক্ষমতাচ্যুত দল যদি ভোট দিতে ইলেকশন করতে না পারে, তাহলে আওয়ামী লীগের যদি বিগত দিনের নির্বাচনের অভিজ্ঞতার আলোকে তাদের যদি 25 থেকে 30% ভোট থাকে, মানে অতীতের অভিজ্ঞতাতে সেই 25 থেকে 30% মানুষ যদি মনে করে যে যেহেতু আমার মার্কা ব্যালট পেপারে নাই, আমি ভোট অন্য কাউকে দিব না, না ভোট দিব, তাহলে এই কারণে কিন্তু এই না ভোটের বিধানটা আমি মনে করি যে ব্যালট পেপারে সব আসনে এটা রাখা দরকার। এখনো সময় শেষ হয়ে যায় নাই, এখনো আইনটা চেঞ্জ হয় নাই, এটা করা প্রয়োজন। না হলে শুধুমাত্র আপনি একক প্রার্থী ঠেকানোর জন্য করবেন। মূল যে উদ্দেশ্য, না ভোটের যে উদ্দেশ্য, যে ফিলোসফি, যে কারণে করা হয়েছিল, যে এইটা দিয়ে যাতে পলিটিক্যাল পার্টিগুলো একটা চাপের মধ্যে থাকে, যাতে করে তারা ভালো প্রার্থী দেয়, যাতে তারা মনে করে যে জনগণ প্রত্যাখ্যান করবে না এমন প্রার্থী মনোনয়ন দেয়। কারণ পরপর 2টা ইলেকশনে যদি এরকম হয় যে বিরাট সংখ্যক আসনে হিউজ পরিমাণে না ভোট জয়ী হয়েছে, তখন কিন্তু রাজনৈতিক দলগুলো একটা প্রেসারে পড়বে যে না, আমাদের তো এখন ভালো প্রার্থী বাছাই করতে হবে। ওই কারণেও না ভোটটা রাখা দরকার। ধরেন প্রথম ইলেকশনে 3 লাখ, হ্যাঁ 3,81,000, প্রায় 4 লাখ ভোট পড়েছে। আমার তো ধারণা পরের ইলেকশন এটা আরো বেশি হতো, তারপরে ইলেকশন আরো বেশি হতো। ফলে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের জন্য আমার মনে হয় যে এই না ভোটটা থাকা দরকার, এবং সেটা সমস্ত আসনেই।
এখন যেই বিধান ইলেকশন কমিশন বলছে যে একটা আসনে, অর্থাৎ যেসব আসনে একক প্রার্থী সেখানে শুধু এইটা হাফ হবে, এটা কোনো আলটিমেটলি কোনো পারপাস সার্ভ করবে না এটা। এবং কামাল ভাই, জি আর একটা ইনফরমেশন আমি একটু এর সঙ্গে দেই। আমাদের জি প্লিজ। সৌভাগ্য যে এই সাউথ এশিয়ার মধ্যে বাংলাদেশ প্রথম দেশ যারা প্রথম এই নির্বাচনে না ভোটের বিধান যুক্ত করে। আমাদের দেখা দেখি কিন্তু পরে ইন্ডিয়ায় হাইকোর্টে রিট হয়, এবং তারপরে 4 বছর লড়াইয়ের পরে 2013 সালের সেপ্টেম্বরে সম্ভবত ভারতের সুপ্রিম কোর্ট রায় দেন যে না ভোট হচ্ছে ভোটারের অধিকার, অর্থাৎ তার রাইট আছে যে কোনো প্রার্থীকেই সে যদি পছন্দ না করে তাহলে, মানে উপরের কেউ নহেন, অর্থাৎ কাউকে পছন্দ করলাম না তার এই প্রোটেস্ট করার, এই প্রত্যাখ্যান করার রাইটও একজন ভোটারের আছে, এটা তার সাংবিধানিক রাইট। এইটা আচ্ছা বলে সুপ্রিম কোর্ট, ভারতের সুপ্রিম কোর্ট এইটা বিধান যুক্ত করে দেন যাতে পরের ইলেকশন থেকে এইটা ভারতের নির্বাচনী আইনে সেটা যুক্ত হয়। কিন্তু ভারত রাখলো এটা, আমরা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, এখন একটা কথা আমি বলি, সেটা হলো, আপনার কি এমন মনে হয় যে যেহেতু এবার আগেই ধরে নিয়েছে সবাই যে আওয়ামী লীগ সম্ভবত নির্বাচনে অংশ নিতে পারবে না অথবা নির্বাচনে থাকবে না, তো যদি সকল আসনের জন্য না ভোট থাকে, তাহলে হয়তো এমনও হতে পারে যে আওয়ামী লীগের লোকজন এসে না ভোট দিবে এবং পুরো নির্বাচনটার ব্যবস্থাটাকে নিয়ে এক ধরনের অনাস্থা তৈরি হতে পারে? এই আশঙ্কাতে কি আপনার মনে হয় যে এটা হতে পারে? আমি তো সেটা আপনাকে আগেই বললাম, আমার তো মনে হয় সেটাই। কারণ যদি এখন পর্যন্ত সরকারের যে গতিবিধি বা সরকারের স্টেক হোল্ডারদের কথাবার্তার ধরন ঢং, তাতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা সেটা নিয়ে যেমন সংশয় আছে, আবার নির্বাচনটা হলেও সেই নির্বাচনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ যে অংশগ্রহণ করতে পারবে না এটা মোটামুটি নিশ্চিত। যদি তাই হয় তাহলে আওয়ামী লীগকে যারা ভোট দেবেন বা দিতেন তারা সবাই যদি গণহারে না ভোট দেন, এটা একটা বিরাট ধরনের ক্রাইসিস তৈরি করবে। এবং আগের যে বিধানটা ছিল, যদি কোনো আসনে সর্বোচ্চ প্রার্থী, যে সর্বোচ্চ ভোট যিনি পাবেন, ধরেন যে ধানের প্রার্থী ভোট পেলেন 1 লাখ সর্বোচ্চ, কিন্তু না ভোট পেয়ে গেল 1,10,000, অর্থাৎ কোনো আসনে যদি না ভোট সবচেয়ে বেশি পায় তাহলে ওইখানে ভোট বাতিল, পুনরায় নির্বাচন হবে। তাহলে আগামী নির্বাচনে এমন যদি ঘটনা ঘটে যে আওয়ামী লীগ, এনসিপি, জামাত, ইসলামী বাংলাদেশ সকল প্রার্থীর চেয়ে অন্তত 50টা আসনে বা 100 আসনে না ভোট জিতে গেল, তখন সমস্ত ভোট আপনাকে বাতিল করে দিতে হবে। যদি এই বিধানটা, আগের বিধানটা থাকতো, ওই ভয় থেকে, শঙ্কা থেকেও হয়তো এটা করা হয়েছে যে যেসব জায়গায় একক প্রার্থী থাকবেন সেখানেই শুধু না ভোট থাকবে। কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি আগামী নির্বাচনটা যদি ফেব্রুয়ারিতে হয়ও একক প্রার্থী কোথাও থাকবে না, প্রত্যেকটা জায়গায় একাধিক প্রার্থী থাকবে, আপনি নিশ্চিত থাকেন। রাইট। এবং এই না ভোটের যে বিধানটা সরকার করেছে এটা কোথাও প্রয়োগ হবে না। যদি এরা জি যেই সিস্টেমে করতে চাচ্ছে, আমার মনে হয় না এটা খুব ভালো নিয়ত থেকে এটা হয় নাই। ভালো নিয়ত থাকলে তারা সব আসনে করতো। জি, তার মানে একটা ভালো একটা সংস্কার তারা করেছে, এবং সেখানেও আমরা দেখলাম যে এই সংস্কারটা নৈর্ব্যক্তিক ভাবে অথবা নৈর্ব্যক্তিক সার্বজনীন ভাবে করা হয়নি, না, বরং সার্বজনীন না। রাজনৈতিক ভাবে, বরং রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই এটা করা হয়েছে। এটা রাইট, আমাদের ইন্টেনশনটা এটা আমরা সন্দেহ করি, এটা নাও হতে পারে, এই ব্যাখ্যাটা ইলেকশন কমিশন ভালো দিতে পারবে। আমরা অ্যাপারেন্টলি মনে করি যে আগে যে সিস্টেমটা ছিল আপনি সেইটা হুবহু ফিরিয়ে আনলেই তো হতো। আপনি না ভোট ফিরিয়ে আনছেন, আবার পার্শিয়ালি আনছেন, তো এটা তো কোনো কিছু মিন করবে না, এটা তো কোনো অর্থ তৈরি করবে আচ্ছা, না আগামী আপনি কি নির্বাচন। জি। জানেন, আপনি কি জানা আছে যে পৃথিবীর যে সমস্ত দেশে না ভোট আছে, এখন অনেক দেশে না ভোট আছে, অনেকে বলে নো ভোট, অনেকে বলে জি। নোটা ভোট, অনেকে অনেক কিছু বলে। রাইট। রাইট। যেভাবেই বলুক না কেন, পৃথিবীর যত দেশে আছে, এই যে আমাদের যে এরকম একটা সংকর প্রজাতির না ভোট করা হলো আর কি, এরকম সংকর প্রজাতির না ভোট কি পৃথিবীর অন্য কোথাও আছে আপনি জানেন? আমার জানা নাই। আমি যে কয়টা দেশের কথা বললাম আপনাকে, ইভেন আপনি ভারতেও যদি দেখেন সেইখানে কিন্তু মানে এইরকম সিস্টেম নাই। যেসব রাজ্যে না ভোট আছে, ভারতের বা সব রাজ্যে না ভোট না, কোনো কোনো রাজ্যে না ভোট নাই, কিন্তু যেখানে না ভোট আছে হুম। সেখানে কিন্তু এমন না যে পার্শিয়ালি একক প্রার্থী ঠেকানোর জন্য, এরকমটা না। আবার রাশিয়া ইউক্রেনে যে না ভোট যেরকম আছে আমি যতদূর জানি, সেখানে আমরা যে বিধানটা করতে চাচ্ছি এরকম না। না ভোট মানে এটা কমপ্লিট, অর্থাৎ সমস্ত আসনের সমস্ত ভোটারের এই রাইট থাকবে যে উপরের কোনো প্রার্থীকে আমি পছন্দ যদি না করি, আমি তাহলে একটা প্রোটেস্ট করে আসবো যে ভাই আমি কাউকে পছন্দ করলাম না। ফলে থাকলে এটা আচ্ছা পার্সিয়ালি থাকার কোনো মানে হয় না। আচ্ছা, এবার আমরা একটু আরপিও পদ্ধতি নিয়ে আলোচনা করতে চাই। পিয়ার। যে এই যে পিয়ার। পিয়ার, সরি পিয়ার, একটু ভুল বলে ফেলেছি। আচ্ছা, এবার আমরা একটু পিয়ার পদ্ধতি নিয়ে কথা বলতে চাচ্ছি। তো এই এই যে পিয়ার পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে, পিয়ারটা দেখলাম আমরা যে উচ্চ কক্ষে এটা পিয়ারটা তারা প্রয়োগ করলো, আমার কাছে এটা ভালো লেগেছে। নিম্ন কক্ষে
পিয়ারের জন্য কি পর্যাপ্ত সময় আছে কি না আছে, এটা নিয়েও একটা বিতর্ক আছে। কিন্তু তারও আগে আমি একটু দর্শকদেরকে একটু আপনার কাছ থেকে, আমার দর্শকরা জানতেই চাইবে যে পেয়ার পদ্ধতি বিষয়টা আসলে কি। আপনি যদি একটু ডিটেল যদি বলতে পারতেন। আমাদের দেশে বা সারা পৃথিবীতে দুটি পদ্ধতিতে প্রধানত নির্বাচন হয়। আমাদের এখন যে বিদ্যমান সিস্টেমে হয় আমাদের দেশে, ভারতে, অন্যান্য গণতান্ত্রিক দেশে, মানে অধিকাংশ দেশে সেটা এফটিপি বলে, এফটিপিটি, মানে ফার্স্ট পাস দ্য পোস্ট। অর্থাৎ একটা ইলেকশনে যত প্রার্থী থাকুক, যিনি সর্বোচ্চ ভোট পাবেন এবং সেকেন্ড যিনি হবেন তার সঙ্গে তাতে এক ভোটের ব্যবধানও হয়, তাহলে তিনিই জয়ী। অর্থাৎ যিনি এক ভোটও বেশি পেলেন তিনি জয়ী, বাকি সকলে পরাজিত। এটা হচ্ছে আমাদের বিদ্যমান সিস্টেম। এই সিস্টেমের সমস্যা হলো এই যে, ধরেন একটা আসনে 10 জন প্রার্থী, বা বাংলাদেশে ধরা যাক যে 300 আসন, এর মধ্যে 12 কোটি ভোটার। 12 কোটি ভোটারের মধ্যে বিএনপি পেল 220টি আসন। এই 220টি আসন বিএনপিতে যারা জিতলেন, সমস্ত আসনে বিএনপির প্রার্থীরা 1000, 2000, 100, 2, 5 এরকম ভোটের ব্যবধানে জিততেছেন। কিন্তু তার পরের আরো প্রত্যেকটা দলের প্রার্থীরা, ধরেন জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিপিবি, তাদের প্রার্থীরাও খুব ভালো ভোট পেয়েছেন। ধরা যাক এনসিপির সঙ্গে বিএনপির ক্যান্ডিডেটের পার্থক্য 2 ভোট, জামাতের সঙ্গে 100 ভোট। তাহলে হলো কি, সবাই কিন্তু খারিজ হয়ে গেল, যিনি এক ভোটে বেশি পেলেন তিনি জিতলেন। হলো তাতে কি অসুবিধাটা কি? অসুবিধা বলছে এই কারণে, যারা এই পদ্ধতির বিরোধিতা করেন, যে এই যে যত লোকেরা জামাতকে ভোট দিল, এনসিপি কে ভোট দিল, জাতীয় পার্টিকে ভোট দিল, এই সমস্ত লোকের কণ্ঠস্বর কিন্তু সংসদে গেল না, গেল শুধুমাত্রই যারা বিএনপি কে ভোট দিল। আর সংখ্যানুপাতিক নির্বাচন, পিআর, যেটা প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন, এটাকে বলে সংখ্যানুপাতিক নির্বাচন। হলো যে এই যত লোক ভোট দিল, টোটাল ভোট কাউন্ট করা হবে, টোটাল ভোট কাউন্ট পার্সেন্টেজ বের করা হবে। মনে করেন 12 কোটি ভোটার, 12 কোটি ভোটারের মধ্যে পার্সেন্টেজে দেখা গেল যে বিএনপি পেয়েছে 50% ভোট। তাহলে এই 50 থেকে আপনি আমাদের যে মোট আসন সংখ্যা 300, এটাকে ভাগ করবেন, তাহলে 50 × 300, তাহলে 3×5 = 15, 150 আসন পাবে বিএনপি। এনসিপি মনে করেন যে 5% ভোট পেল সারা বাংলাদেশে, তাহলে 5×3=15, 15টা আসন এনসিপি পাবে। 8% ভোট পেল জামাত, তাহলে 3×8 = 24, 24টা আসন পাবে জামাত। এইটা হলো পিআর পদ্ধতি যদি হয়, এই যেসব, অর্থাৎ প্রত্যেকটা ভোট কাউন্ট হয়। সবচেয়ে ছোট যে দল, ধরেন সিপিবিও যদি ভোটে থাকে, সিপিবি যদি 1% ভোটও পায়, তাহলে সে 3টা আসন সে পার্লামেন্টে তার ফিক্স থাকবে। এই জন্য ছোট দলগুলো, অপেক্ষাকৃত ছোট দল, এবং যাদের বিএনপির মতো বা আওয়ামী লীগের মতো বড় দলের সঙ্গে লড়াই করে জিতে আসার সম্ভাবনা কম থাকে, অথবা যারা অল্প ভোটে হেরে যায়, ধরেন আহ ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমনাই পীরের পার্টি, এরা কিন্তু ভোটের হিসেবে অনেক ভোট পায় প্রত্যেকটা ইলেকশনে, কিন্তু তারা জেতে না, কারণ তারা ভোট পায় অনেক, হেরে যায় অল্প ব্যবধানে। এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন এত বেশি পিআর এর ব্যাপারে অ্যাগ্রেসিভ? আপনি দেখবেন যে পিআর ইস্যুতে জামাতের চেয়ে তো অনেক বেশি অ্যাগ্রেসিভ এই ইসলামী আন্দোলন বাংলাদেশ, কারণ তারা বিশ্বাস করে যে যদি তারা 30% ভোটও পায়, বা 20% ভোট পেলেও তো 3 × 2 = 60টা আসন, 60 আসন তারা পার্লামেন্টে পাবে। কিন্তু স্বাভাবিক হিসেবে বিদ্যমান ব্যবস্থাতে তারা 10টা আসন পাবে না। বিদ্যমান ব্যবস্থায় তো জামাত 20টার বেশি আসন পাবে না বলে মনে করা হয়। বিদ্যমান ব্যবস্থায় এনসিপি 10টা আসন পাবে, আমি ঠিক জানি না। কিন্তু যদি পিআর সিস্টেমে হয়, তাহলে এনসিপি 15টা আসন মিনিমাম পাবে, জামাত 30টা পাবে, ইসলামী আন্দোলন বাংলাদেশ 40টা পাবে। ঠিক এই আছে। বিশ্বাস থেকে তারা এই পদ্ধতিতে চায়। কিন্তু অসুবিধাটা হলো, এই পদ্ধতির ভোটের একটা বিরাট সংকট হলো যে, আমরা জার্মানিতে এই এক্সপেরিয়েন্স দেখেছি, বেলজিয়ামে, ইভেন আমাদের প্রতিবেশী আছে নেপালে এই সিস্টেমটা আছে। এই সিস্টেমের ভোটে সরকার গঠন করা খুব ডিফিকাল্ট হয়, কারণ কোন দল যদি এককভাবে বেশি ভোট সংখ্যাগরিষ্ঠতা না পায়, তখন কোয়ালিশন সরকার করতে হয়, এবং কোয়ালিশন করতে গিয়ে তখন এই ভোট কেনা বেচা, এই দল বদল, এই সব ঝামেলা টামেলা, এখানে ঝুলন্ত পার্লামেন্ট হয়ে যায়। সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশের মতো দেশে, এইখানে এমপিশিপ যেটা, ধরেন এই পিআর সিস্টেম কোন দেশে খুব কার্যকর হয়, জার্মানিতে কার্যকর হবে, কারণ তাদের লোকাল গভর্নমেন্ট ভেরি মাচ স্ট্রং। বেলজিয়ামে হতে পারে। আপনি স্থানীয় সরকার সিস্টেমকে শক্তিশালী না করে পিআর করলে এটা কোনো কাজ করবে না। কারণ বাংলাদেশের যে কাঠামোতে মানুষ তার যে কোনো প্রয়োজনে এমপি সাহেবের কাছে যায়, ওই চেয়ারম্যানের কাছে গিয়ে সমাধান পায় না কিন্তু, এবং সে এমপি কে, ব্যক্তিকে ভোট দেয়। মার্কা ফ্যাক্টর, কিন্তু তারপর দিন শেষে কিন্তু ব্যক্তি। তো ব্যক্তি যখন হয়, কিন্তু পিআর সিস্টেমে ভোটার কিন্তু জানবে না সে ভোটটা কাকে দিচ্ছে, সে ভোট দেবে কিন্তু দলকে। এবং ধরেন আমার আসন ঝালকাঠি 2, আর ঢাকায় আমার আসন ঢাকা 10। এখন আমি ঢাকা 10-এ আমি যদি ভোট দেই, আমি ধরেন আহ ধানের শীষে মার্কায় দিলাম, বা দাঁড়িপাল্লায় দিলাম, কিংবা ধরেন আমি এনসিপি মার্কায় ভোট দিলাম, মার্কায় ভোট দেবো, কিন্তু আমার ভোটের শেষে আমার আসনের এমপি কে হবেন আমি কিন্তু জানি না। এবং
ওই যে রেশিও থাকবে 300 আসনের জন্য সব দল প্রার্থী ঘোষণা করবে, কোন 300 জন নাম্বার সিরিয়াল আমরা তো জানি না। ধরেন এনসিপি 300 আসনের প্রার্থী দিল, ওরা পেলো 15টা আসন, তাহলে কোন 15 জন এনসিপির এমপি আমি তো জানবো না। ফলে এই যে একটা ক্যামোফ্লাস, ভোটার জানবে না সে কাকে ভোট দিচ্ছে, সে দলকে ভোট দিচ্ছে। ফলে এখন যারা পিআর এর পক্ষে তারা আবার বলেন যে এমপির কাজ তো রাস্তা বানানো না, এমপির কাজ তো লোকাল গভর্নমেন্ট ডিল করে না, সে কেন করবে, সে আইন প্রণয়ন করবে। এগুলো হচ্ছে খুব ইউটোপিয়ান, অনেক ফাস্ট চিন্তা, মানে অনেক দূরবর্তী। বাংলাদেশের কাঠামোতে বিদ্যমান সিস্টেমে এখন পর্যন্ত এখনই পিআর করা নিম্ন কক্ষে এটা সম্ভব না, উচ্চ কক্ষে হতে পারে। এখন উচ্চ কক্ষ হবে কিনা সেটা তো আর পরের প্রশ্ন। আপনি উচ্চ কক্ষে যাচ্ছেন কিনা সেই তো সিদ্ধান্ত নিতে হবে পরবর্তী পার্লামেন্টে। অধ্যাদেশ দিয়ে তো আপনি উচ্চ কক্ষ করতে পারবেন না। ফলে জি। আগামী নির্বাচনের পরে পার্লামেন্ট হতে হবে, পার্লামেন্টে পাশ হতে হবে উচ্চকক্ষ, তারপরে আপনাকে এই উচ্চকক্ষে আসন বন্টন করতে হবে। কিন্তু আমার কাছে মনে হয় এটাও খুব ভালো আইডিয়া না। কারণ কি, উচ্চকক্ষে আপনি পিআর করবেন কোন সিস্টেমে? নিম্নকক্ষে যেই দলগুলো যে ভোট পেলো তার রেশিওতে তো। এখন মনে করেন যে আগামী ইলেকশনে বিএনপি ধরে নিচ্ছে হাইপোথেটিক্যালি 30% ভোট পেল, তাহলে 30% হিসাবে বিএনপি উচ্চকক্ষে আসন পাবে। তার 3 5 15, সরি, 3 3 এ 9, 90টা, 90টা উচ্চকক্ষে দেবে। তাহলে এটা তো কোটা হয়ে গেল, এটা তো কোটা। তা আমরা তো বারবার বলতেছি কোটার বিরুদ্ধে, আমরা তো সংরক্ষিত আসনের বিরুদ্ধে কথা বলি। অর্থাৎ আপনি যদি উচ্চকক্ষেও নিম্নকক্ষের ভোটের অনুপাতে আহ সদস্য নিয়োগ করেন, সেটাও তো আপনার কোটারি সিস্টেম হয়ে গেল, সেটা তো সংরক্ষিত আসন। এটা তো, এটাও ডেমোক্রেটিক সিস্টেম না। আমি আসলে বাংলাদেশের বিদ্যমান ব্যবস্থায় এখন মনে করি এই মুহূর্তে উচ্চকক্ষেরও দরকার না, এই মুহূর্তে পিআর সিস্টেমেরও দরকার না। যে সিস্টেমটা চলছে এটাকেই ডেমোক্রেটিক করা, এটাকেই রান করা। আরো অন্তত 10 20 বছর আমাদের দেশের যে মেজর সমস্যাগুলোকে অ্যাড্রেস করা, তারপরে আপনি আরো ফার্দারে যান পিআর। এখন আমাদের সমস্যাটা হয়েছে গত 1 বছর ধরে কয়েকটা দলের কথাবার্তায় কর্মকাণ্ডে মনে হচ্ছে তারা কালকেই বাংলাদেশকে নরওয়ে বানায় ফেলবেন, কালকেই নেদারল্যান্ডস বানায় ফেলবেন। সম্ভব না। আমরা দীর্ঘদিন একটা ডেমোক্রেটিক সংকটে ছিলাম, এক ধরনের ফ্যাসিজমের মধ্যে ছিলাম, কর্তৃত্ববাদী শাসনের মধ্যে ছিলাম। আপনি 1 বছরের মধ্যে ওভারনাইট বাংলাদেশকে বেলজিয়াম বানায় ফেলবেন, এটা না, হয় না। এখানে একটা জিনিস হলো কি, আমি বলি আপনাকে, আপনি ঠিকই আছেন, কতগুলি সমস্যা তো থাকবেই, এবং এই সমস্যাগুলো নিয়েও কিন্তু অনেক দেশে পিয়ার পদ্ধতি আছে। এবং আপনি একদিনে নরওয়ে বানাতে পারবেন না, বেলজিয়াম বানাতে পারবেন না, এটা যেমন সত্য, আবার ওটাও সত্য যে আপনি আস্তে আস্তেও করতে পারবেন না। আস্তে আস্তে করলে কি হবে, যারা সুবিধা ভোগ করছে তারা কিন্তু ছাড়তে চাইবে না আপনাকে। যেমন ধরেন এমপি, এমপিদের আমাদের দেশে একজন এমপি মানে সে ওই এলাকার রাজা, বেসিক্যালি ওই এলাকার সে রাজা, ওই এলাকার সবকিছু তার কথা মতো চলবে। এটাও তো ক্ষমতার কেন্দ্রীকরণ হয়ে যাচ্ছে কিন্তু, যেভাবে আমরা প্রাইম মিনিস্টারকে সমস্ত ক্ষমতা দিয়ে দিচ্ছি, এমপিকেও আমি কিন্তু ওই এলাকার সমস্ত ক্ষমতা দিয়ে দিচ্ছি, এটাও কিন্তু ঠিক না। এখন লোকাল গভর্নমেন্ট আমাদের এখানে স্ট্রং না, তাই বলে কি তবে স্ট্রং আমি একটু করতে হবে আমি না? আমি আমি একটু যোগ করি, আপনার আগের প্রসঙ্গে একটু যোগ করি। অনেক দূরে যাওয়ার দরকার নাই, আপনি যে ভারতে তাকান না। ভারত একটা পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ বলা হয়, সেখানে যে বিদ্যমান আমাদের যে সিস্টেমে ভোট হয়, ভারতে সেই সিস্টেমে ভোট হয়। ভারতে কেয়ারটেকার সরকারও লাগে না, ক্ষমতাসীন সরকারের অধীনে নির্বাচন হয়। ভারতে নির্বাচন নিয়ে কোনো সংকট আছে? কোনো দিন আপনি শুনেছেন যে ভারতে নির্বাচন নিয়ে না, ম্যাসিভ কোনো এখন সংকট সমালোচনা তৈরি কেউ কেউ হচ্ছে, করেছে? না। এখন সংকট তৈরি সংকট হচ্ছে। হয়তো কিছু তৈরি হচ্ছে, কিন্তু ভারতের নির্বাচনে ওই অর্থে কোনো সমস্যা তৈরি হয় নাই। বাংলাদেশে আপনি যে সমস্যা বললেন এমপিদের যে মাস্তানি, তার খবরদারি, এইটা পিআর এর সমস্যা না, এটা ভোটের সিস্টেমের সমস্যা না, এটা হচ্ছে আপনার সংবিধানে ক্ষমতার কেন্দ্রীভূতকরণের সমস্যা। আপনার সমস্ত ক্ষমতা প্রধানমন্ত্রী কেন্দ্রিক। আমরা তো এর বিরুদ্ধে বছরের পর বছর ধরে বলছি তো। সমস্ত ক্ষমতা আপনি প্রধানমন্ত্রীর কাছে রাখবেন কেন? আপনি ডিসেন্ট্রালাইজ করবেন তো। এবং আপনি এমপি কে এত ক্ষমতা দেবেন কেন? আপনি লোকাল, এখন আপনি আইন করে দিয়েছেন যে স্কুলের প্রধান এমপি, আপনার দরকার নেই তো। দরকার শিক্ষা নেই, প্রতিষ্ঠানের প্রধান হবেন হুম। লোকাল, যে এলিটরা, লোকাল শিক্ষাবিদ। আপনি কেন এমপি কে স্কুলে ঢুকতে দেন? মসজিদ কমিটির সভাপতি ইউনো কেন? মসজিদ কমিটির সভাপতি দরকার নেই তো। ওখানে তো মুসল্লি লোকাল মানুষ আছে তো, শিক্ষক আছে, লোকাল সচেতন মানুষ আছে। ফলে এই এমপি এবং আমলাদেরকে কমিউনিটির সমস্ত প্রতিষ্ঠান থেকে বাদ দিতে হবে, এনাদের এখানে মাস্তানি করার দরকার নেই। তো আপনি সেটা আইন করে দেন যে এমপি সাহেব আইন প্রণয়ন করবেন, পলিসি মেক করবেন, আর যাও, মেজর ডেভেলপমেন্ট এগুলি ওয়ার্কগুলোকে আপনি ওভারসি করবেন। কিন্তু এগুলিতে সেটা অনেক পিয়ার মানে সমস্যা না। দীর্ঘমেয়াদী হবে হয়তো বা কিছুটা, বাট আমি কিন্তু এই আলোচনাটাকে হেলদি মনে করি। আমি মনে করি না, পিয়ার নিয়ে অবশ্যই আলোচনা অবশ্যই চলুক, পিয়ার নিয়ে আলোচনা তো আন্দোলন অবশ্যই চলবে, চলুক, পিয়ার নিয়ে অবশ্যই রাজনীতিও চলবে, চলুক, এবং অবশ্যই এটা নিয়ে হয়তো হয়তো একসময় আমাদের মধ্যে চেঞ্জ আসবে। তবে চেঞ্জ আসবে। এবং হ্যাঁ, না আমি যেটা তবে বললাম, আমি না, আমার না ওপিনিয়ন ভোট বললাম, দিয়ে, আমি তো বলি নাই যে এটাই হইতে হবে, আমি আমার তবে ওপিনিয়নটা না, বললাম। হ্যাঁ বুঝতে পেরেছি। তবে আমি বলছিলাম, তবে না ভোট দিয়ে যে মানে আপনার ফাত্রামিটা হলো আর কি, এটা আমার কাছে না, ফাত্রামি মনে হচ্ছে। এই নাটক যেটা হলো,
এটা আমার মনে হয় আমার কাছে খুবই মানে না বেদনাদায়ক না, মনে হচ্ছে। ওনারা যাই হোক, ওনারা যেই পদ্ধতিতে না ভোটটা চাচ্ছেন, এটা এটা কোনো পদ্ধতিই না, এটা এটা এক ধরনের পদ্ধতি ক্যামোফ্লাজ তৈরি করা, এটা খুব রাইট। হতাশাজনক। অনেক ধন্যবাদ জনাব আমিন আল রশিদ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন জনাব আমিন আল রশিদের ব্যাখ্যা। দুটো জরুরি বিষয়, কিন্তু দুটো প্রায় অপরিচিত বিষয়। আমাদের দেশের মানুষ এই দুটো বিষয় সম্পর্কে খুব ভালো জানেন বলে আমার কাছে মনে হয় নাই। তা আপনারা একটা মোটামুটি ধারণা পেলেন। এই ধারণার বাইরেও অনেক ধারণা আছে। আমিন আল রশিদ পিয়ার পদ্ধতির কথা যেটা বললেন, পিয়ার পদ্ধতির কিন্তু অনেকগুলি পদ্ধতি আছে, সব দেশে এক এক ধরনের পিয়ার না। আর না ভোটের ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের না ভোট হতে পারে, সেটা তো আমরাই এবার দেখিয়ে দিলাম। তো যাই হোক, এই আলোচনা আপনাদের কাছে কেমন লাগলো আমাদের জানাবেন। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।